আসসালামু আলাইকুম আমার প্রিয় এইচএসসি 2026 ব্যাচ। তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে এবং আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ বাইজিদ। আমি এইচএসসি আইসিটি শিক্ষকতার সাথে যুক্ত আছি দীর্ঘ 10 বছর ধরে। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি এইচএসসি আইসিটিকে করে তুলেছি সব থেকে সহজ, গোছানো এবং মজাদার একটি সাবজেক্ট। আজকের ক্লাসটা কিন্তু ভুলেও স্কিপ করা যাবে না। আমার পুরাতন এবং নতুন স্টুডেন্ট দুই গ্রুপ স্টুডেন্টকেই কিন্তু আমি এটা বলতেছি খুব সিরিয়াসলি। তার কারণটা হলো আজকের ক্লাসটাই ইনশাল্লাহ তোমার জন্য এইচএসসি আইসিটি বোর্ড পরীক্ষায় A+ পাওয়ার জন্য সহায়ক হিসেবে কাজ করবে এবং আরো সুন্দরভাবে যদি তোমরা ফলো করো, একটু ভালোভাবে দেখো, একটু ফলো করো এবং ওই গাইডলাইনে তোমরা একটু চলো, তাহলে তোমরা এইচএসসিতে মানে বোর্ড পরীক্ষায় অনায়াসে 90-এর উপরে মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশা করি। তার কারণ হলো প্রতি বছরই আমার সাথে কানেক্টেড বা ইজি আইসিটি স্কুলের সাথে কানেক্টেড স্টুডেন্টরা এইচএসসি আইসিটিতে প্লাস পাচ্ছে, মানে A+টা খুব স্বাভাবিকভাবে পাচ্ছে, অ্যাভারেজ পাচ্ছে এবং 90-এর উপরে অনেক আমাদের নমুনা আছে যারা 90-এর উপরে মার্ক পাচ্ছে। তাই অবশ্যই এই ক্লাসটা পুরোটা দেখবা খুব ধৈর্য সহকারে। আর এই ক্লাসে চলে আসা নতুন স্টুডেন্টরা, তোমরা যদি আমার কথাটার প্রমাণ চাও তাহলে তোমরা যেন অবাক হবে যে তোমাদের জন্য আমি আমার এই চ্যানেলের ইউটিউব প্লেলিস্টে পুরা আইসিটি বইয়ের 60%, একবারে প্রায় 60% প্রিমিয়াম লেভেলের কোর্স, একবারে অধ্যায় ভিত্তিক ক্লাস বাই ক্লাস সাজানো কোর্স আমার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে ফ্রিতে দিয়ে রাখছি। যারা নতুন তারা যেন অবাক হবে এবং তুমি সেখানে ক্লাস শুরু করার আগে সেখানকার কমেন্টগুলো দেখো প্রত্যেকটা ক্লাসের, যে প্রত্যেকটা স্টুডেন্ট, যে কোনো ক্যাটাগরির স্টুডেন্ট, তুমি যদি টপার হও এবং তুমি যদি একবারে আইসিটি দুর্বল হও, তুমি আমার এই ক্লাস দেখে আইসিটির যে কোনো বিষয় খুব সুন্দর, সহজ এবং গাঠনিকভাবে শিখতে পারবে। আমি এখানে তোমাকে একবার অধ্যায় 1 থেকে অধ্যায় 3.2 পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ যতটুকু দিলে তোমার জন্য উপকার হয় আমি দিয়ে রাখছি। এটা সম্পর্কে আমরা শেষে কথা বলবো। আর আমার পুরাতন স্টুডেন্টরা, তোমাদের জন্য নতুন করে বলার কিছু নাই স্যার, তোমরা সকল কিছু জানো আমার প্ল্যাটফর্মের। তবে তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে, অবশ্যই লাইক দিয়ে তার পরবর্তীতে কমেন্টে জানাও যে তোমরা কতদিন ধরে আমার ক্লাস করতেছো। আমি এক্সাইটেড যে আমার সবচেয়ে পুরাতন স্টুডেন্ট কারা তাদেরকে দেখতে, ঠিক আছে? একটু কমেন্ট করে জানাও, এটা আমি সত্যি এক্সাইটেড। নতুনরাও তোমাদের মনোভাব কমেন্ট করতে পারো এবং অবশ্যই আমি তোমাদের জন্য যে পরিশ্রম করছি ক্লাস দেখলে বুঝতে পারবা। অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে সাথে থাকবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমি নতুনদের উদ্দেশ্যে বলতেছি যে আমি প্রতিনিয়তই এই চ্যানেলে এরকম সাজেশন, টিপস, ট্রিক, এমসিকিউ, জটিল বোর্ড সলভ এবং জটিল টপিক সলভের ভিডিও আপলোড দিয়ে থাকি, ক্লাস আপলোড দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা, তাহলে তুমি এই প্রত্যেকটা জিনিস পেয়ে যাবা। আমি তোমার জন্য সবার প্রথমে যে দুইটা টপিক নিয়ে একসাথে আলোচনা করব সেটা হলো টপিক ভিত্তিক তোমার সাজেশন এবং বোর্ড প্রশ্নের সাজেশন। আমি যখন এই সাজেশনগুলো বলবো তখন তুমি এখানে স্লাইড আকারে টোটাল সাজেশনটা দেখতে পারবা। এই স্লাইডগুলো দেওয়া থাকবে হলো আমার ফেসবুক পেজে, আমি পিন করে রাখবো আমার ফেসবুক পেজে। তুমি আমার ফেসবুক পেজে প্রবেশ করলে ওখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবা সুন্দরভাবে। সো এটা নিয়ে মারামারি করার কিছু নাই, তুমি হাতে পেয়ে যাচ্ছ। আর আরেকটা কথা হলো, আমার ফেসবুক পেজে অনেক ইম্পর্টেন্ট নিউজ থেকে শুরু করে অনেক রকম কিছু তোমাদের প্রোভাইড করে থাকি, তুমি ওইটাও লাইক করে ফলো করে আসতে পারো। এবার স্লাইডে দুইটা জিনিস একটু বুঝাই দিই তোমাকে। সেটা হলো, আমার স্লাইডে দেখো দুইটা অংশ আছে। টপিক ভিত্তিক অংশ যেটা, এই অংশের ভিতরে হলো আমাদের যে টপিকগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমরা যখন যে কোনো রাইটারের আইসিটি রাইটারের বই পড়ো, যে কোনো অধ্যায়ে যায় দেখবা যে এত পরিমাণ টপিক আছে যে তোমার মাথায় মানে এলোমেলো হয়ে যায় যে কি পড়বো, কি থেকে কি পড়বো। এবং আমি প্রশ্ন দেখে কত মিলাবো যে কোনটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট। তুমি তো শিক্ষার্থী বা তুমি তো তোমার জন্য এটা বের করা টাফ। তো আমি তোমার জন্য এখানে সবার প্রথমে আমাদের যে টপিকগুলো জানতেই হবে, এই টপিকগুলো সম্পর্কে আমাদের জানতেই হবে, এরকম টপিকগুলো এখানে আনা হয়েছে। কেন? কারণ হলো এখান থেকে বিগত সালে প্রশ্ন আসছে অথবা ভবিষ্যতে প্রশ্ন আসতে পারে, এই ধরনের ইম্পর্টেন্ট টপিকগুলো। পরবর্তীতে প্রত্যেকটা টপিককে আবার স্টার মার্ক দিয়ে যাচাই করা হয়েছে। 1 স্টার মানে হলো, দেখো লাল স্টার আছে, রেড স্টার। 1 স্টার মানে অবশ্যই লেস ইম্পর্টেন্ট, 2 স্টার মানে আরেকটু ইম্পর্টেন্ট, 3 স্টার মানে সুপার ইম্পর্টেন্ট, আর আরেকটা এখানে জিনিস আছে সেটা হলো 4টা স্টার, এটা হলো সুপার ডুপার ইম্পর্টেন্ট। মানে এইটা থেকে পরীক্ষা প্রশ্ন আসাটা একবার স্বাভাবিক। দ্বিতীয় অংশে তুমি তাকাই দেখতে পারতেছো যে এখানে আমি তোমার জন্য একদম হাতে গোনা কয়েকটা বোর্ড প্রশ্ন রাখছি এবং আমি আশ্বাস দিচ্ছি যে এই বোর্ড প্রশ্নগুলো যারা একবার ভালোভাবে আয়ত্ত করতে পারবে, বুঝে, তারা উপরের যে টপিকগুলো আছে এগুলো খুব ভালোভাবে তাদের কভার হয়ে যাবে, ঠিক আছে? 2-1টা জিনিস ছাড়া, কারণ 2-1টা নবায়ন আছে, 2-1টা বাইরের প্রশ্ন আসতেই পারে। এবং ইনশাআল্লাহ আমি আশাবাদী যে তোমরা এই কয়েকটা করে প্রশ্ন যদি ভালো মতো আয়ত্ত করতে পারো, তোমাদের উপরের টপিকগুলো তো ভালোভাবে শেষ হবেই, তার সাথে তোমরা বোর্ড পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। অধ্যায় 1 বিশ্বগ্রাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এখান থেকে সবসময় এমসিকিউ আসে বা টুকটাক প্রশ্ন দেখা যায়, কখের প্রশ্নগুলো দেখা যায়। ভিআরটা আমাদের বর্তমানে দেখা যায় বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে সব থেকে ইম্পর্টেন্ট টপিকের ভিতরে পড়ে, এর জন্য 4 স্টার দেওয়া আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই যে ব্যাপারটা আছে, যেহেতু এটা প্রাসঙ্গিক একটা ব্যাপার এবং আমাদের বর্তমানে এটা ছাড়া আমাদের দৈনন্দিন জীবন কল্পনাই করতে পারি না, সো এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্টের কাতারে চূড়ান্ত পর্যায়ে থাকে।
থাকে, ঠিক আছে। তারপরে ই লার্নিং, এটা সম্পর্কে আমরা হালকা ধারণা রাখবো। তারপরে স্মার্ট হোম, এটা সম্পর্কে আমরা হালকা ধারণা রাখবো। এটা সম্পর্কে ধারণা রাখার কারণ হলো স্মার্ট হোম থেকে মাঝে মাঝে একবার খুব নগণ্য টাইমে আমাদের দেখা যায় যে তোমার গ মার্কের প্রশ্ন অথবা খ মার্কের প্রশ্নগুলো আসে, ঠিক আছে। তারপর আইওটি, ইন্টারনেট অফ থিংস যে ব্যাপারটা আছে, এটা অনেকে বলে নতুন সংযোজন, আসলে নতুন না, এটা আগে থেকেই আছে আমাদের। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্টের কাতারে পড়ে ছোট টাইপের প্রশ্নের জন্য, খ অথবা গ টাইপের প্রশ্নের জন্য। রোবোটিক্সটা অনেক ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে আমরা সহজ একটা ধারণা রাখবো এবং রোবোটিক্সের যেই বাস্তবিক প্রয়োগ যেগুলো আছে, আমরা যে সকল জায়গায় প্রয়োগ রোবোটিক্সের ব্যবহার আছে এবং এটা সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা একটু ভালো আইডিয়া রাখবো, ঠিক আছে। ক্রায়োসার্জারি, এটা দেখা যায় যে এই বছরের জন্য বাদ টপিক বলা হয়, ঠিক আছে। তারপরেও আমি বোর্ডের উপরে তেমন ভরসা করি না, তাই অবশ্যই এই টপিকটা আমরা জাস্ট আইডিয়া রাখবো ভালোভাবে। অতিরিক্ত গবেষণা করো না করো সমস্যা নেই, বাট একটু বেসিক আইডিয়া জানি তোমার থাকে, এই জন্য এটা একটা স্টার দিয়ে রাখছি। এরপর বায়োমেট্রিক্স, এটা কত ইম্পর্টেন্ট এটা নিয়ে নতুন করে আর কি বলবো, তোমরা জানো যে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এরপরে বায়ো ইনফরমেটিক্স, এটাও মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এই জন্য এগুলো 4 স্টার করে দেওয়া। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আগামী পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট টপিকের ভিতরে এটা একটা, ঠিক আছে। তো এটাতেও 4 স্টার দেওয়া। ন্যানো টেকনোলজি, আমাদের দেখা যায় যে টোটাল সেটটাই যে একটা টপিক আসবে তা না, 2টা টপিক মিক্স থাকতে পারে, তখন দেখা যায় যে আমাদের এখান থেকে 4 স্টারের যে টপিকগুলো আছে যেমন ন্যানো টেকনোলজিও পড়ে, সো এখান থেকেও মিক্স প্রশ্ন আসতে পারে। এরপর নিউরাল নেটওয়ার্ক, এখান থেকে নতুন প্রশ্ন আসতেছে, আসা শুরু হয়েছে, তাই এই টপিকটা সম্পর্কে একটু ভালো মতো জানতে হবে, সহজ করে পড়তে হবে। এরপর কম্পিউটার ইথিক্সে যে ব্যাপারগুলো আছে এগুলো একটু মোটামুটি জানলে তুমি অধ্যায় 1 সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে পারবে এবং সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবে। এর পরবর্তীতে যে বোর্ড প্রশ্নগুলো আছে এগুলো তো ভালো মতো চর্চা করতেই হবে, এর সাথে আগে এগুলো শিওর করে দেন তুমি তোমার ইচ্ছা মতো এক্সট্রা প্রিপারেশন নিতে পারো। এরপরে আছে হলো অধ্যায় 2। এই অধ্যায়টা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং তোমরা এই অধ্যায়টাকে সব থেকে কঠিনের ভিতরে ফালাও আর কি। যদিও এই অধ্যায়টা কঠিন হওয়ার একটা কারণ হলো অনেক বেশি টপিক এবং অনেক গ্যাদারিং আর কি। তবে আমরা অধ্যায় 2 এর সব থেকে সুপার ইম্পর্টেন্ট এবং আমাদের বোর্ডে আসার মতো টপিকগুলো আমি এখানে লিস্ট করে দিয়েছি এবং স্টার মার্ক করে দিয়েছি। চলো দেখি। ব্যান্ডউইথের যে ব্যাপারটা আছে এখান থেকে খুব নগণ্য প্রশ্ন আসে, বাট এমসিকিউটা এখান থেকে দেখা যায় এবং ছোটখাটো প্রশ্ন দেখা যায়, এই জন্য এটা 2 স্টার। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট বর্তমান পরীক্ষা সাপেক্ষে। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাসের যে ব্যাপারগুলো আছে, তো এইটা কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট। আমি কিন্তু এই যে অধ্যায় 1 এর যে উপরে টপিকগুলো বলছি সব থেকে ইম্পর্টেন্ট টপিকের ক্লাসগুলো আমার প্লেলিস্টে, ওই যে ফ্রি প্লেলিস্টে আছে, ঠিক আছে, নতুনদের জন্য বলতেছি। আবার অধ্যায় 2 এরও সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো আমার ফ্রি প্লেলিস্টে আছে, 3.2 পর্যন্ত ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ পরিমাণ দেওয়া আছে, তোমরা দেখতে পারো। শেষে এবার বলবো আমি। তো এর পরবর্তীতে আছে হলো ডেটা ট্রান্সমিশন মোড, এটা অনেক ইম্পর্টেন্ট। কাস্ট মোড যেগুলো আছে আমাদের ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্টের যে ব্যাপারগুলো আছে এগুলো অনেক ইম্পর্টেন্টের ভিতরে পড়ে। তারপরে কেবলগুলোর ভিতরে মোটামুটি আমাদের দেখা যায় যে টুকটাক বিষয় এখান থেকে আসে, এমসিকিউ থেকে শুরু করে টুকটাক বিষয়গুলো, কিন্তু অপটিক্যাল ফাইবারটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কোনো নেটওয়ার্ক করতেছে ওই ক্ষেত্রে আবার উদ্দীপক দিয়ে দেখা গেল কোনো কেবলের ব্যাপারটা টেনে নিয়ে আসতে পারে, এই জন্য আমরা কেবল সম্পর্কে ভালো মতো পড়বো। আর অপটিক্যাল ফাইবারের সুবিধাটা বেশি থাকার কারণে এটা সম্পর্কে একটু পরীক্ষা দেখা যায় আলাদা করে জিজ্ঞাসা করতে পারে, গঠন থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো, তো এটা সম্পর্কে আমরা একটু ভালোভাবে পড়বো আর কি। এরপর আছে ওয়্যারলেস কমিউনিকেশনের যে পার্টটা, এখান থেকে এই পার্টটা আমরা ভালোভাবে জানবো, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড এগুলো সম্পর্কে পড়বো। তারপরে আছে হলো তোমার ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, তো এইটা আমাদের একটা 4 স্টারের টপিক, ঠিক আছে, একটু ভালো মতো এটা পড়ো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কত বড় প্রশ্ন আসছে তার হিসাব নাই। মোবাইল ফোন প্রজন্ম, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের জানতে হবে। কম্পিউটার নেটওয়ার্কিং, এখানে কম্পিউটার নেটওয়ার্ক ডিপেন্ডেন্ট যে পড়াগুলো আছে সাধারণ পড়াগুলো আমাদের জানতে হবে, একটু লেস ইম্পর্টেন্ট, কোশ্চেন হার্ড করলে এখান থেকে প্রশ্ন করে, ঠিক আছে। ভৌগোলিক বিস্তার সাপেক্ষে আমাদের নেটওয়ার্কে যে প্রকারভেদ আছে ওই টপিকটা পড়তে হবে। ওই টপিকের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, বিশেষ করে ইম্পর্টেন্টের ভিতরে পড়ে হলো ল্যান্ড, ম্যান, প্যান, যেগুলো ব্যাপারগুলো আছে, যে ল্যান্ড, ম্যান, প্যান, আবার আস্তে আস্তে বলে দিলাম, তারপর ওয়ান আছে, এই জিনিসগুলো একটু ভালোভাবে জানতে হবে। তারপর তোমার নেটওয়ার্কিং ডিভাইস যেগুলো আছে, নেটওয়ার্ক তৈরি করার জন্য যে ডিভাইসগুলো ব্যবহার করা হয়, হাব সুইচ থেকে শুরু করে যে এনআইসি, টুকটাক যে জিনিসের যন্ত্রের বর্ণনাগুলো আছে এগুলো পড়তে হবে, বিশেষ করে হাব এবং সুইচটা বেশি ইম্পর্টেন্ট। আর টুকটাক করার জন্য গেটওয়ে থেকে শুরু করে বাকি জিনিস পড়তে পারো, কিন্তু হাব এবং সুইচটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর আসলে হলো টপোলজি, এটা নিয়ে আর কি বলবো স্যার, টপোলজি নিয়ে কিছু বলতে হবে, ঠিক আছে। এটা তো মানে 4টা স্টার দিয়েছে, ওরা 5টা স্টার দেওয়া দরকার ছিল, তাও 4টা দিয়ে রাখছে। এরপরে হলো ক্লাউড কম্পিউটিং, এটাও সুপার ডুপার ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটারও বোর্ড কোশ্চেন দেখো দিয়ে রাখছি হাতে গোনা কয়েকটা, এটার বোর্ড কোশ্চেন যদি টেস্ট পেপারে দেখা হয়তো বা শত বোর্ড কোশ্চেন আছে, এগুলো একটু পড়ে আগে এইগুলো তুমি পারো শিওর হয়ে, দেন তুমি এক্সট্রা অবশ্যই নিজের মতো করে পড়বে নিজের প্রিপারেশনের জন্য। আগে টপিকগুলো শেষ করতে হবে, দেন এই জিনিসটা, ঠিক আছে। এরপরে আছে হলো অধ্যায় 3.1। এইটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার জন্য, এইচএসসি আইসিটি বোর্ড পরীক্ষার জন্য একটা বড় হাতিয়ার। তার কারণটা হলো আমরা এই অধ্যায় থেকে একবারে সহজে সলিড 10 মার্ক নিয়ে আসতে পারি, কিন্তু আমাদের 80% স্টুডেন্টরা এই অধ্যায় থেকে কিছু ভুলের কারণে বা তার প্রিপারেশনে কিছু ত্রুটি থাকার কারণে তারা সলিড মার্কটা আনতে পারে না। সেই জিনিসটা আমি একটু পরে ক্লিয়ার করে দেব। আমাদের সবার প্রথমে সকল বেজ সংখ্যার ধারণা একবারে ক্লিয়ার ধারণা থাকতে হবে সকল বেজ সংখ্যা সম্পর্কে। আমাদের যে বেজের ব্যাপারগুলো আছে সেখানে মূলত আমাদের বাইনারি, অক্টাল,
তারপরে তোমার ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই 4টা সম্পর্কে তো আমরা জানবই। তার সাথে আমাদের অন্যান্য বেজ সংখ্যা যেগুলো আছে, অন্যান্য কিন্তু আরো বেজ আছে, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলতেছি, এটা কিন্তু শিখতে হবে অবশ্যই। ওগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, কারণ কোশ্চেনে কোনটা চলে আসে ঠিক নাই, এবং বোর্ডে নমুনা আছে যে কোনো বেজ অর্থাৎ অন্যান্য বেজ থেকেও প্রশ্ন আসা। তোমাকে একটা ডেসিমাল সংখ্যাকে বা যে কোনো একটা অন্য বেজের সংখ্যাকে তোমাকে বললো যে এটা 5 ভিত্তিক সংখ্যায় নাও, এবার তুমি দেখে হা হয়ে গেলা যে আরে 5 ভিত্তিক আবার আছে নাকি, কোশ্চেন কি ভুল আসলো নাকি? ভুল নাই রে ভাই, এগুলোও সঠিক। আমাদের মূল আমরা পড়ি আমাদের বাস্তব জীবনে, প্রযুক্তিগত জীবনে সব থেকে বেশি মানে দরকার পড়ে হলো বাইনারি, তারপরে হলো তোমার অক্টাল, তারপরে ডেসিমাল, হেক্সাডেসিমাল। কিন্তু এছাড়াও আরো বেজ আছে যেগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। এর পরবর্তীতে আমাদের যে কোনো বেজ সংখ্যা রূপান্তরে, যেটা আমি বললাম যে আমরা যে রূপান্তরগুলো শিখি ওই 4টা বেজের, এছাড়াও আমাদের যে অন্যান্য বেজ আছে ওইটার ভিতরে কিভাবে রূপান্তর করে সেটার সম্পর্কে আমাদের জানতে হবে। বাট ওই 4টা অবশ্যই বেশি ইম্পর্টেন্ট, ওইটা আমরা আগে প্রায়োরিটি দেবো। হ্যাঁ, এর পরবর্তীতে সকল বেজ সংখ্যার যোগ বিয়োগ, আমাদের ফ্লুয়েন্ট ভাবে বেজ সংখ্যার যোগ বিয়োগ করা শিখতে হবে। আমরা যোগ বিয়োগটা চাইলে ক্যালকুলেটরে করতে পারি, বাট তোমাকে জানতে হবে যে কিভাবে করে, ঠিক আছে? এর পরবর্তীতে আছে হলো 2 এর পরিপূরক, এটা 4টা স্টার দেওয়া হয়েছে, এটা 4টা স্টার দিলেও কম, এটা 5টা স্টার মানে 5টা স্টার দেওয়ার যোগ্য। তার কারণটা হলো এখান থেকে প্রশ্ন একবার আসে, মানে অড হেল কতবার যে আসে তার কোনো ঠিক নাই। তাহলে এই যে রূপান্তর যেটা আছে আর এই যে 2 এর পরিপূরকের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট, এগুলো ভালো মতো আয়ত্ত করতে হবে। এরপরে বিসিডি, ইবিসিডি, আইসি, আস্কি কোড, তারপরে ইউনিকোড, এই কোডগুলো আমাদের যত কোড আছে তাদের ভিতর সব থেকে ইম্পর্টেন্ট, এগুলো সম্পর্কে আমাদের সলিড আগে জানতে হবে। সব থেকে মজার ব্যাপার, যত ডিটেইল লাগে তত ডিটেইলেই আমাদের ফ্রি প্লে লিস্টে তোমার জন্য আমি এগুলো দিয়ে রাখছি, ঠিক আছে? নতুনদের বলতেছি, চাইলে না তোমরা অবশ্যই এখনই শুরু করে দাও, যারা এতদিন কিছুই পড়ে না তাদের জন্য তো আরো আগে বলতেছি, অল্প সময় শিখতে পারবে। এরপরে বোর্ড প্রশ্ন দেখো, হাতে গোনা কয়টা বোর্ড প্রশ্ন দিচ্ছে মাত্র, এগুলো আয়ত্ত করবা, ঠিক আছে? এখানে কোনো মুখস্থ বিদ্যা তো নাই, এখানে ম্যাথমেটিক্যাল সবকিছু একবারে টোটাল মানে বিষয়টা কনসেপ্টটা জানি তোমার ক্লিয়ার থাকে, এগুলো প্র্যাকটিস করবা। আর অন্যান্য কিছু কোশ্চেন তুমি নিজে চালিয়ে দেখতে পারো, দেন তুমি দেখবা যে একটা সলিড প্রিপারেশন তোমার হয়ে গেছে। এর পরবর্তীতে অধ্যায় 3.2, এখান থেকে অনেক স্টুডেন্টরা বিভ্রান্ত হয়ে যাও, কারণ এখানে অনেক টপিকের ব্যাপার স্যাপার আছে। এখান থেকে মূল টপিকগুলো উঠায় নিয়ে আসছি এবং দেখো আমি মার্ক করে দিছি। ডি মর্গানের উপপাদ্যটা আমরা একটু দেখবো, যে এটা সহজ একবারে, কিন্তু আমাদের জানতে হবে অবশ্যই এটা, ঠিক আছে? এরপরে সকল গেট সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। এরপরে নর এবং ন্যান গেটের যে সার্বজনীনতা যে টপিকটা আছে সেটা আমরা পড়বো। তারপরে আছে হলো নর ও ন্যান গেট দ্বারা বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন, এটা হলো আমাদের 3.2 এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। সামনে তো অনেক টপিক আছে, বাট এইটা কিন্তু 3.2 সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, মাথায় রাখো। সেটা কি? নর এবং ন্যান গেট দ্বারা, যেহেতু তারা সার্বজনীন, এটা দিয়ে যে কোনো সমীকরণ বাস্তবায়ন, মাথায় রাখো। এরপরে সরলীকরণ, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা 3 স্টারে আছে, কিন্তু একটু আগে যে টপিকটা বলছি সার্বজনীন মানে নর এবং ন্যান দ্বারা বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন, এটা কিন্তু 4 স্টার, ও 5 স্টার পাওয়ার যোগ্যতা আছে ওর। এরপরে হলো সার্কিট টু ফাংশন, এটা 3 স্টারে পড়ে। দেন তোমার সার্কিট টু ফাংশন, ফাংশন থেকে সত্যক সারণী, বড় ধরনের প্রশ্ন আসে, এটা মাঝে মাঝে আসে, এর জন্য 2 স্টার আছে। এরপর সত্যক সারণী থেকে তোমার সমীকরণ নির্ণয়, এটাও মাঝে মাঝে আসে, 2 স্টার আছে। ফাংশন টু সার্কিট, এই টপিকটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, ফাংশন টু সার্কিট এটাও মাঝে মাঝে আসে। এনকোডার ডিকোডার অনেকে বাদ টপিক বলে তোমরা একবার ছেড়ে দিতে চাচ্ছ, কিন্তু আমি বলবো প্রাইমারি ধারণা রাখার জন্য, ঠিক আছে? আমি আবার বলতেছি, আমি রিস্ক নিতে চাচ্ছি না আমার স্টুডেন্টগুলোর জন্য, তুমি শুধু প্রাইমারি ধারণা রাখবা। এরপরে তোমার হাফ অ্যাডার ফুল অ্যাডার, এটা হলো তোমার 4 স্টার একটা টপিক, কারণ এখান থেকে প্রশ্ন আসেই। তারপরে তোমার হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, এটাও একটা 4 স্টার মানের টপিক, ঠিক আছে? আর তারপরে ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, এগুলো সম্পর্কে একটু মোটামুটি প্রাইমারি লেভেলের ধারণা তোমাকে রাখতে হবে অবশ্যই, ঠিক আছে? আর এই উপরের সকল টপিকগুলা ভালোভাবে শেষ করার জন্য, আয়ত্ত করার জন্য নিচে মাত্র হাতে গোনা একটা বোর্ড প্রশ্ন দিছি, এগুলো ভালোভাবে আয়ত্ত করলে ওগুলো শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে তুমি এক্সট্রা কিছু বোর্ড নিজে থেকে অবশ্যই পড়বে। এর পরবর্তীতে আসতেছে হলো অধ্যায় 4, এবং অধ্যায় 4টা হলো আমাদের ওয়েব ডিজাইন সম্পর্কিত যে অধ্যায়টা, এখানে আমরা HTML সম্পর্কে জানি বা শিখছি। তো এইখানে যে সবসময় কোডই আসে তা কিন্তু না, মাঝে মাঝে কিন্তু আমাদের অনেকগুলো তুমি প্রশ্ন বোর্ডের প্রশ্ন দেখো যে এমনও প্রশ্ন আসছে যেখানে কিন্তু কোনো কোডই নাই, একবারে সরাসরি লিখিত প্রশ্ন আসছে, যেখানে স্ট্যাটিক ডাইনামিক সম্পর্কে আসছে, আবার তোমার ওয়েব কাঠামো সম্পর্কে এসে পুরো 10 মার্ক দিয়ে দিচ্ছে। সো শুধু যে তুমি কোড শিখতে হবে এরকম ধারণাও না, আমাদের দুইটা জিনিসই ভালো মতো পারতে হবে। হ্যাঁ, তো ওয়েব ডিজাইন সম্পর্কে আমরা সাধারণ একটা ধারণা রাখবো, দেন পরবর্তীতে স্ট্যাটিক এবং ডাইনামিক পেজ সম্পর্কে ধারণা রাখবো। তারপরে হলো আইপি অ্যাড্রেস সম্পর্কে ধারণা রাখবো, ওয়েবসাইট তোমার ডোমেইন নেম সম্পর্কে আমরা ধারণা রাখবো। একটা জিনিস বলতে ভুলে গেছে যে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু আমাদের সুপার ডুপার ইম্পর্টেন্ট পড়ে আর কি, ঠিক আছে? এরপর ওয়েব কাঠামোগুলো, এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে, এতটা ইম্পর্টেন্ট, এটাও আমরা ভালো মতো শিখবো। এরপরে বেসিক HTML কোড, একবারে বেসিক, প্রশ্ন সহজ করলে আসে। পরে হলো রো টু কলাম, কলাম টু তোমার রো, এই টপিকটা, এটা কিন্তু মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের বিগত সালে অনেক প্রশ্ন দেখা গেছে। এরপরে তোমার ইমেজ, লিঙ্ক, লিস্ট,
ঠিক আছে। এটার সাথে তোমার টেবিল এগুলো সব কিছু মিক্স করে কোড কিন্তু আসে। তারপরে তোমার ডেফিনেশন লিস্ট এগুলো মিক্স করে কিন্তু প্রশ্ন আসে। তারপরে তোমার আছে নেস্টেড লিস্ট, এই জিনিসগুলো মিক্স করে এখানে প্রশ্ন দেখা যায়। ফর্ম টপিকটা তোমাদের জন্য নতুন যুক্ত হয়েছে, কিন্তু এখান থেকে ছোট্ট টপিক মানে ছোট্ট প্রশ্ন তোমার জন্য চলে আসতে পারে। তুমি অবশ্যই এই জিনিসটা একটু ভালোভাবে আয়ত্ত করবা। নতুন টপিকের প্রতি আমাদের দেখা যায় যে বোর্ডের একটু কৌতূহল থাকে, টুকটাক কিন্তু দিয়েই দেয়। এরপরে আমাদের প্রশ্ন সহজ আসলে বলে যে ট্যাগের বর্ণনা, একটা কোড গ নম্বরে দিছে অথবা ঘ নম্বরে বলছে এটা একটা করো, সরি এই কোডটা করো, মানে HTML কোডটা লেখো, লেখার পরে এখানে যে ট্যাগগুলো ব্যবহার হচ্ছে সেটা বর্ণনা করো। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসে। এবং তারপরে ওয়েব পাবলিশিং, যেখান থেকে আমাদের বিপুল পরিমাণ প্রশ্ন আসে। ঠিক আছে, এরপরে এটার বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে, তুমি যেভাবে বলছো একটু আগে ওইভাবেই এগুলো আগে আগে শিখবা, দেন পরবর্তীতে তোমার নিজের মতো করে প্রিপারেশন নিবা। ঠিক আছে, এরপরে আছে হলো অধ্যায় 5 আমাদের প্রোগ্রামিং ভাষার অধ্যায়। এখনই হয়তো স্টুডেন্ট দুইটা ভাগ হয়ে গেছে, একজন বলতেছে স্যার আমি অধ্যায় 5 সহ প্রিপারেশন নিবো, আরেকজন বলতেছে স্যার এটা কি বাদ দেওয়া যায় না। আরে ভাই একটু দেখো না, একটু সহজ করতেছি সামনে, বলবো তো কোনটা বাদ দেওয়া যায়, কিভাবে করা যায়। তো এখানে আমি বলে দিছি টপিকগুলোর নাম দেখো, বিভিন্ন প্রজন্মের ভাষা, কম্পাইলার, ইন্টারপ্রিটার থেকে শুরু করে অ্যালগরিদম, ফ্লোচার্ট জানতে হবে। সি প্রোগ্রামে আমাদের কোড কোনগুলো আছে তুমি জানো, কিন্তু বেশি জোর দিব আমরা লুপ টাইপের যে কোডগুলো আছে, এরপরে কন্ডিশনাল যেগুলো আছে। লুপের ভিতরে আমাদের আছে হলো তোমার যে বেসিকগুলো আছে, ফর আছে, হোয়াইল আছে, ডু হোয়াইল আছে, এগুলো আমরা আগে ভালো মতো শিখবো। তারপরে আমাদের কন্ডিশনালে ইফ, তারপরে ইফ এলস, এলস ইফ যেগুলো আছে এগুলো একবারে ক্লিয়ার ভাবে শিখবো। এক্সট্রা কয়েকটা আমি কোডের কথা এখানে বলে দিছি, এক্সট্রা কয়েকটা তোমার প্রবলেম আর কি। তো এগুলো থেকেও দেখা যায় অ্যালগরিদম, ফ্লোচার্ট, তারপরে হলো আমাদের যাবতীয় সি কোড সকল কিছু এখান থেকেও আসে। এই কারণে এই কয়টা আমরা একটু ভালোভাবে আয়ত্ত করবো। অপারেটর সম্পর্কে ভালো মতো ধারণা রাখবো, তার কারণটা হলো এখান থেকে 1 মার্কের 2 মার্কের প্রশ্ন আসে, প্লাস এমসিকিউ আসে। আর অ্যারে সম্পর্কে একটা মোটামুটি সাধারণ একটা বেসিক কোডগুলো পর্যন্ত আমরা ধারণা রাখবো। এই অধ্যায়ের বোর্ড কোশ্চেনের সাজেশনের সময় আমি তোমার জন্য দেখো বলে দিচ্ছি যে 2018 সাল থেকে একবার 25 সাল পর্যন্ত ভালোভাবে তোমাকে পড়তে হবে। তার কারণটা হলো যে যেহেতু এই অধ্যায়টা একটা সমুদ্রের সমান, এটা নিয়ে আলাদা করে আমি তোমার জন্য একটা বড় লিস্ট ধরাই দেনে যে এই বোর্ডগুলো পড়বা। ঠিক আছে, তার কারণটা হলো এই অধ্যায়ের প্রশ্নগুলোতে একটু 19-20 করলেই নতুন নতুন সেট টাইপের প্রশ্ন তৈরি হয়। ঠিক আছে, প্রবলেম যারা পড়ছো তারা জানো যে একটা জিনিস, একটা সংখ্যা 19-20 করে দিলে কিন্তু নতুন নতুন জিনিস তৈরি হয়। এই জন্য আমরা চাই তুমি বেস্ট প্রিপারেশন নাও। আর তার জন্য হলো আমি তোমাকে বলে দিচ্ছি 18 থেকে 25 পর্যন্ত পড়ো। এখানে একই রকমের অনেক প্রশ্ন পাবা, কিন্তু তুমি একটু দেখবা, উল্টাপাল্টা দেখবা, যেটা কঠিন লাগবে প্র্যাকটিস করতে করতে তুমি বেস্ট প্রিপারেশনটা নিতে পারবা অবশ্যই। ঠিক আছে, এরপরে আসতেছে হলো আমাদের অধ্যায় 6। এই অধ্যায়টা কিন্তু অনেক দিন গ্যাপ থাকার পরে আবার নতুন করে সংযোজন হয়েছে। তোমাদের জন্য কিন্তু এটা একবারে নতুন একটা অধ্যায়। এখন সমস্যা হলো আমাদের 80% টিচাররা এই অধ্যায়টা পড়াইতে পারে না, তারা আসলে বিভ্রান্তিতে পড়ে যায়, বিভিন্ন রাইটারের বই দেখে তারা বিভ্রান্ত হয়ে পাগল হয়ে যায়, এবং স্টুডেন্টরা যখন গোজামেল পড়াইতে যায় তখন স্টুডেন্টরা আরো বড় পাগল হয়ে যায়। কিন্তু এই জিনিসটা কিন্তু সঠিক গাইডলাইন পাইলে, আমি তোমাদের একবারে বলতেছি, একবারে শিওর শর্ট কথা, যে আমাদের অধ্যায় 4, 5 এবং 6 এই 3টা অধ্যায়ের মধ্যে অধ্যায় 6টা হলো সব থেকে সহজ। ঠিক আছে, অল্প সময় প্রিপারেশন নেওয়া যায়, খুব সহজে এখান থেকে 10 মার্ক আনা যায় 3.1 এর মতো। ঠিক আছে, জাস্ট মাঝে মাঝে 2-1টা কঠিন জিনিস হয়ে যেতে পারে, বাট ম্যাক্সিমাম সময় এখান থেকে সহজে 10 মার্ক টানা যায়। ঠিক আছে, এটা অনেকটাই সহজ সঠিক গাইডলাইন পেলে অবশ্যই, এবং আমি চেষ্টা করি সবসময় সঠিক গাইডলাইনটাই তোমাদের দিতে। তো এখানে টপিকগুলো দেখো যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে অধ্যায়টা আছে, এখানে আমাদের ডিবিএমএস ও আরডিবিএমএস এর পরিচিতি, আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জানবো। এর পরবর্তীতে কি সম্পর্কে জানবো এটা তো বুঝতেই পারতেছো, এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে হলো আমাদের আছে হলো ডেটাবেস রিলেশন, A to Z জানতে হবে। এখান থেকে এক সেট প্রশ্ন মানে আসে নাই কোন বোর্ডে সেটা আমাকে ভাবতে হবে। ঠিক আছে, তো ডেটাবেস রিলেশন এতটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে সর্টিং ইন্ডেক্সিং, এটা আবার তোমরা চিল্লাচিল্লি করো যে স্যার এটাও তো বাদ টপিকের ভিতরে পড়ে, আইডিয়া রাখতে হবে, একবার ছেড়ে দিতে পারবো না। হ্যাঁ, এরপরে আছে হলো তোমার ইয়ার মডেল, এটা আমাদের কিন্তু একবারে নগণ্য আসে একটা টপিক, বাট আমাদের জানতে হবে, মোটামুটি ইম্পর্টেন্ট টপিক। এরপরে আছে হলো ডেটা টাইপ সম্পর্কে A to Z জানতে হবে। এটা যে কত বেশি ইম্পর্টেন্ট স্যার তোমাকে আমি আলাদা করে আর কিছু বলতে পারবো না। ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্টের উপরে তুমি আবার স্কোয়ার মারো, তাহলে এটা অত বেশি ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, এরপর এসকিউএল যে কোড আছে, তোমরা এসকিউএল কোডের নামটা শুনেই অনেকে ভয় ঠালে এটা পড়ো না, বাট এখানে কোডগুলো কিন্তু একবারে ছোট, জাস্ট 3-4 লাইন করে একবার ছোট ছোট কোড, এবং সিস্টেম করে শিখলে, সঠিক গাইডলাইন শিখলে এগুলো একবার সহজ লাগে। কোন ধরনের জিনিসগুলো পরীক্ষা বেশি আসে সেই আমি কমান্ডগুলোর নাম এখানে লিখে দিয়েছি, এই জিনিসগুলো বেশি চর্চা করতে হবে। এরপর আমাদের খুব ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হলো ডেটা এনক্রিপশন এবং তোমার এই প্রকারভেদ, এটা সম্পূর্ণ জানতে হবে। এরপরে আমাদের সাধারণ কিছু পড়ে, এটা একবার লেস ইম্পর্টেন্ট, কর্পোরেট ডেটাবেস এবং সরকারি প্রতিষ্ঠান ডেটাবেস সম্পর্কে আমাদের জানতে হবে। এই অধ্যায়ের বোর্ড প্রশ্ন সাজেশনের ক্ষেত্রে দেখো অল্প কয়েকটা প্রশ্ন আমি তোমাকে মার্ক করে দিচ্ছি, একটু কষ্ট করে এই প্রশ্নগুলো ভালো মতো পড়লে ইনশাআল্লাহ তুমি এই অধ্যায় সব থেকে বেস্ট প্রিপারেশন নিতে পারবে। এর পরবর্তীতে চাইলে, আমি বারবার বলতেছি, তুমি চাইলে এবং তোমার পড়া উচিত অবশ্যই, তুমি আরো ভালো প্রিপারেশনের জন্য এক্সট্রা অনেক কিছুই পড়বা, এক্সট্রা অনেকগুলো বোর্ডও দেখবা, কিন্তু আগে শিওর করবা যে তুমি এই বোর্ড প্রশ্নগুলো ভালো মতো পারো। এখন আমি খুব অল্প সময়ে তোমাকে 2টা টপিক সম্পর্কে বলবো, সেটা হলো আমাদের A+ পাওয়ার সহজ ট্রিক, দ্বিতীয়টা হলো আমাদের প্রশ্নবিন্যাস। তো প্রথমে প্রশ্নবিন্যাসটা নিয়ে বলি।
আমাদের এই বছরের এইচএসসি বোর্ড পরীক্ষার ক্ষেত্রে সবথেকে বড় প্রবলেম হলো যে আমরা এই শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এখনো কোনো প্রশ্ন দেখি নাই। তার মানে কোনো টিচারই তোমাকে বলতে পারবে না একবার শিওর শর্ট ভাবে যে এই অধ্যায় থেকে এইভাবে প্রশ্ন আসবে এবং এটা হলো প্যাটার্ন। সো এটা বলাটা একবারেই সম্ভব না কারো দ্বারাই। তো সম্ভাব্য, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা সম্ভাব্য এইটুকু বলতে পারি, যা সম্ভাবনা যে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্ন থাকবে। অধ্যায় 1 থেকে 2 থেকে বলো, 3 থেকে বলো, 3.2 থেকে বলো, 4, 5, 6, তাহলে টোটাল কয়টা হলো তুমি নিজেই দেখো। টোটাল কয়টা প্রশ্ন হয়েছে? আমাদের 60টা প্রশ্ন কিন্তু হয়ে গেছে। এখানে কিছু ক্ষেত্রে কোনো টপিকের সাথে আরেক টপিক মিক্স করে ক খ টাইপের জিনিসগুলো থাকতে পারে, কিন্তু আমাদের এই প্রত্যেকটা অধ্যায় থেকে প্রায় এক সেট করে প্রশ্ন থাকবে আলাদা আলাদা টাইপের, জাস্ট ক খ একটু মিক্স থাকবে। এইভাবে কিন্তু 60টা প্রশ্ন আমাদের থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। এখন কথা হলো প্রশ্ন থাকবে হলো টোটাল 8টা, আমরা পাইছি 60টা। আর একটা কই থেকে থাকতে পারে? আরেকটা হলো কোনো অধ্যায় থেকে 2টা আসতে পারে, ঠিক আছে? তো এইটা সাধারণত 2টার যে ব্যাপারটা এটা দেখা যায় হলো আমাদের 5-এর ক্ষেত্রে দেখা যায় যে এইখানে দেখা যায় প্রায় সময় একটা মানে একটা এবং আরেকটা 2টা প্রশ্ন আসে, এবং প্রায় সময় দেখা যায় হলো অধ্যায় 2-এর ক্ষেত্রে, ঠিক আছে, যে এখান থেকেও দেখা যায় যে প্রায় সময় আমাদের 2টা প্রশ্ন আসতে দেখা যায়। তবে যদি মন্ত্রণালয় বর্তমান মন্ত্রণালয় চায় তাহলে তারা কিন্তু এই প্যাটার্নের ভিতরে পরিবর্তন আনতে পারে, তারা সহজ কোনো অধ্যায় থেকেও 2টা দিতে পারে। তো আমরা ওইটা নিয়ে আর বলতেছি না, ঠিক আছে? তাহলে আমরা ধরলাম যে আর যে কোনো অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। এবার কথা হলো প্রশ্ন কাছাকাছি এই ধরনের আসলো, আশা করলাম। তো A+টা সহজে কিভাবে নিয়ে আসবো আমরা, ঠিক আছে? এই A+ পাওয়ার জন্য অথবা 90-এর উপরে মার্ক পাওয়ার জন্য 2টা জিনিস সম্পর্কে স্টুডেন্টকে ভালোভাবে আয়ত্ত করতে হয় আইসিটিতে। সেটা হলো যে আমি এই কয়টা অধ্যায়কে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভালো মতো শিখতে পারছি কিনা, আর নাম্বার 2 আমি পরীক্ষার প্রশ্ন দেখে কোন প্যাটার্নে লিখবো, যে এই প্যাটার্নে লিখলে আমার জন্য সব থেকে বেশি মার্ক আনাটা সহজ হবে, ওই প্যাটার্নটা আমি ভালো মতো বুঝতে পারতেছি কিনা। তো আমি ধরে নিচ্ছি যে যারা 90-এর উপরের মার্কের জন্য বা A+-এর উপরের মার্কের জন্য চেষ্টা করতেছো বা প্রিপারেশন নিচ্ছ, তারা বেসিক মোটামুটি ভালোভাবে শিখলা। না শিখলে কই থেকে শিখবে ওগুলো সম্পর্কে আমি সামনে বলে দেবো। তো এখন কথা হলো যে পরীক্ষায় কিভাবে লিখবো, এটা হলো এখন মেইন কথা। পরীক্ষায় লেখার ক্ষেত্রে আমরা যে জিনিসটায় গুরুত্ব সব থেকে বেশি দিব আমি তোমাকে বলে দিচ্ছি, সেটা হলো যে আমরা ম্যাথমেটিক্যাল টাইপ এবং কোড টাইপের সহজ আমরা আগে দেখবো। পুরো প্রশ্ন অবজার্ভ করে দেখবো যে কোন টাইপের ম্যাথমেটিক্যাল এবং দেখা যায় কোড টাইপের প্রশ্নটা আমার জন্য সহজ হচ্ছে, ওইগুলো আগে অ্যান্সার করার চেষ্টা করব। তার কারণটা আমি বলি, তার কারণটা হলো ম্যাক্সিমাম স্টুডেন্ট 60% স্টুডেন্ট যেটা করে অধ্যায় 1 দিয়ে লেখা শুরু করে এবং তারা লিখতে লিখতে সাহিত্যিক হয়ে যায়। সাহিত্যিকের ঠেলায় তাদের মন থেকে শুধু বের হইতেই থাকে অ্যান্সার, বানায় 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 লেখা। এই লেখা থামে না, তো থামেই না, 35 মিনিট 40 মিনিটে যায় এটা থামে, ঠিক আছে? পরীক্ষার টাইম অনেক শেষ হয়ে গেছে, তখন কিন্তু পরবর্তীতে শেষে যায় যে জিনিসটা হয় যে এই যে ক্রিটিক্যাল জিনিস যেগুলো মাথায় ইউজ করে লিখতে হইতো, একবার আমাদের কঠিনভাবে এই জিনিসগুলো মিলাই মিলাই লিখতে হইতো, মানে ম্যাথমেটিক্যাল যে ব্যাপারগুলো আছে যেগুলো আমাকে বিশ্লেষণ করে অ্যান্সার বের করতে হইতো, সেই জিনিসগুলো বেলায় সময় পাই না, তাড়াহুড়ার ঠেলায় এগুলো হয় আমাদের বগের ঠ্যাং। আর এইখানে যদি আমাদের টপিক চিনতে ভুল করি তাহলে ওইটা হয়ে যায় কাউয়ার ঠ্যাং, দুইটা মিলায় আমাদের পরীক্ষা হয়ে যায় গোজামেল। কথা বোঝা যাচ্ছে? তাহলে কথা হলো কোন প্যাটার্ন আমরা ধরবো। আমার মতামত এটা, এইভাবে আমি দিক নির্দেশনা দেওয়ায় আমার অনেক স্টুডেন্ট ফলো করে ভালো করছে। তোমার যদি নিজের ভাবে অন্যভাবে কমফোর্টেবল লাগে অবশ্যই তুমি ওটা ফলো করতে পারো। আমার মতামতে সবার আগে ধরা উচিত হলো 3.1। এই ব্যাটারে সবার আগে অ্যান্সার করা উচিত আমাদের। 1 নম্বর প্রশ্ন উত্তরে আমরা দেখবো যে এখান থেকে অ্যান্সার করতে পারতেছি কিনা। আমি কিন্তু আগে ধরে নিচ্ছি যে তোমাদের কিন্তু বেস্ট প্রিপারেশন আছে, এরপরে আমরা 90 পাওয়ার চেষ্টা করতেছি। 1 নম্বরে যদি আমরা 3.1-কে লিখি, এখান থেকে সলিড 10 মার্ক আনা সবচেয়ে সহজ। এর পরবর্তীতে আমরা চেষ্টা করব, যেহেতু আমরা ভালো আয়ত্ত করতে পারছি, যে আমরা দেখবো যে অধ্যায় 4টা আমাদের জন্য সহজ প্রশ্ন আসছে কিনা, এটাকে সহজে অ্যান্সার করা যাচ্ছে কিনা। ওকে আমরা 2 নম্বর রাখবো, কারণ এখান থেকেও 10 মার্ক আনাটা খুব সহজ। এর পরবর্তীতে আমরা চেষ্টা করব হলো অধ্যায় 6, যার জন্য কমফোর্ট লাগে অধ্যায় 6, ঠিক আছে? অধ্যায় 6 অথবা যার জন্য 3.2 কমফোর্ট লাগে, এই দুইটা থেকে তোমার যেটা ভালো লাগে তুমি অ্যান্সার করবা। তবে আমি আশা করি অধ্যায় 6টা বেশি কমফোর্ট এবং সহজ হবে, আশা করতেছি। তাহলে এখান থেকে তুমি একটা অ্যান্সার করলা, তাহলে তোমার কয়টা হলো স্যার? তোমার হয়ে গেল কয়টা? 3টা হয়ে গেল, ঠিক আছে? এইবার আমার 2 গ্রুপ স্টুডেন্ট আছে এই A+ ক্যাটাগরি এবং 90 আপ ক্যাটাগরির ভিতরে, যে 3টা ম্যাথমেটিক টাইপের বা কোড টাইপের জিনিস দেওয়ার পরে এক গ্রুপ যেটা করবে, অনেকেই তখন এই 1 থেকে এবং 2 থেকে অ্যান্সার করা শুরু করবে, অর্থাৎ 4 নম্বরে 1-এর অ্যান্সার করবে, ঠিক আছে? 4 নম্বর প্রথম প্রশ্ন আমরা এটা অ্যান্সার করবো, তার পরবর্তীতে এটা, তার পরবর্তীতে এখান থেকে যেটা ভালো লাগে সেটা। দেন 5 নম্বরে তুমি যদি দেখো যে এখান থেকে টপোলজি বা সহজ প্রশ্ন আসছে, তুমি 5 নম্বরে এটা লিখতে পারো, খুব সুন্দরভাবে তুমি পরীক্ষা শেষ করতে পারবে ইনশাআল্লাহ। এখন তোমার যদি অন্য কোনো প্ল্যান থাকে যে আমি তো 2 তেমন একটা পড়ি নাই, আমি অন্য কোনো অ্যান্সার দেবো, তুমি দাও, সমস্যা নেই। তুমি 3.2 পারলে
ধরো তুমি 6 লিখছো 3 নম্বরে, এরপরে তুমি 3.2 পারলে 3.2 দাও, ঠিক আছে? তুমি তোমার মতো প্যাটার্ন করে লিখতে পারো। তবে আমার বলার মূল ভাবটা হলো, যদি আমি পারতেছি, প্রশ্ন দেখে অবজার্ভ করতে পারছি যে এই ধরনের গাণিতিক সমস্যা এবং এই ধরনের কোড টাইপের সমস্যা আমি সলভ করতে পারি, তাহলে এই জিনিসগুলো আমরা আগে দিব, কারণ এই জিনিসগুলো অ্যান্সার করতে কম সময় লাগে এবং মাথা ক্লিন থাকলে, সময় ভালো পারলে আমরা সুন্দর মতো মিলিয়ে দিয়ে আসতে পারি। পরবর্তীতে আমাদের যে মনের অন্তরে যে সাহিত্য আছে, ওগুলো আমরা শেষের দিকে যদি এরকম লিখতে হয় অধ্যায় 1-2 টাইপের যে জিনিসগুলো আছে সেখানে আমরা সাহিত্য ঢালে দিব। তবে সাহিত্য ঢাললে কিন্তু বেশি মার্ক পাওয়া যায় না। তাহলে আমরা আরেকটা অপকারিতা পাইলাম, সবার প্রথমে 40 মিনিট যদি 1 নম্বর অধ্যায়ে দিয়ে দেই, ঠিক আছে, সাহিত্য লিখলাম সবকিছু, কিন্তু টোটাল মার্ক তো পাইলাম না, স্যার হাতে 2 মার্ক রেখে জাস্ট 2 দিয়ে দিল, আর বাংলা লেখা 2 দিয়ে দিল। তাহলে তুমি প্রথমে কিন্তু এখানে 7 পাইতেছো, কথার কথা, জাস্ট তুমি 6 পাইতেছো, 7 পাইতেছো, 3 মার্ক ছুটিয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে মূল ভাবটা যেটা বললাম, যে আমরা চেষ্টা করব গাণিতিক টাইপের যে ব্যাপারগুলো আছে সেই জিনিসগুলো, যে জিনিসগুলো আমরা পারি, বিশেষ করে 3.1 সবার আগে এটা মিলাইতে পারলে তোমার অন্তরে শান্তি লাগবে। একটা জিনিসে মিলাইতে যদি লাগবে চান্স অ্যাক্সিডেন্টলি মিলাইতে পারতেছো না, মিলাইতে 1 ঘন্টা পার করে দিচ্ছো, এটা কিন্তু একটা ভুল ডিসিশন। পরবর্তীতে মাথা ফ্রেশ করে আবার ধরবা, সমস্যা নাই, ঠিক আছে? চেষ্টা করবা। আমার কথাই যে তোমার ভালো লাগতে হবে তা না, তোমার নিজের কোনো মতামত থাকতে পারে স্যার, ঠিক আছে? আমি জাস্ট যেটা বেস্ট আমি মনে করতেছি সেটাই বলতেছি। আর যদি এমন কোন স্টুডেন্ট থাকো যে অধ্যায় 5টা খুব ভালোভাবে আয়ত্ত করছো, 5 থেকে 2টা প্রশ্ন আসছে, একটা প্রশ্ন সহজ, একটা প্রশ্ন হার্ড আছে ম্যাক্সিমাম সময় 5-এর, তো সহজটা তোমার একবারে সরাসরি কমন পড়ে গেছে, তাহলে তুমি 4 নম্বরে 5 দিতে পারো। তাহলে প্রশ্নে 4 নম্বরে যে প্যাটার্নটা আছে ওখানে তুমি 5 থেকে একটা অ্যান্সার করতে পারো, দেন পরবর্তীতে তুমি সহজ একটা অ্যান্সার করে জাস্ট 50 মার্কে কিন্তু কাজ করতে পারো। মূল ভাব গাণিতিক টাইপের জিনিসগুলো, যেটা আমার জন্য বেস্ট, আমি শিওর এটা পারবো এই টাইপের আগে, তার পরবর্তীতে আমরা কি করব, আস্তে আস্তে লিখিত প্যাটার্নের দিকে আগানো শুরু করব। আর সর্বশেষ, আইসিটিতে A+ পাওয়ার জন্য অবশ্যই কোনো ফাঁদে পড়া যাবে না। এখন কথা হলো ফাঁদ আবার কি স্যার? সেটা হলো আমাদের অনলাইনে এমন অনেক প্ল্যাটফর্ম আছে যারা সাজেশনের নামে তোমাদেরকে ডাকে, সাজেশন দেয় হলো, আরে আইসিটিতে A+ পাওয়া কোনো ব্যাপার নাকি, এই অধ্যায় থেকে এই 2টা পড়লে এখান থেকে প্রশ্ন আসবেই, এই অধ্যায় থেকে এই 3টা টপিক পড়লে এখান থেকে প্রশ্ন আসবেই, এখান থেকে এই 4টা পড়লে এখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে, শিওর শর্ট। আমিও কিন্তু তোমাকে শিওর শর্ট দিছি আমাদের সাজেশনে 4টা করে স্টার, কিন্তু আমি কিন্তু শুধু ওই টপিকগুলোই বলি নাই, বাকিগুলো বলছি। কেন? কারণ ওই শিওর শর্ট পড়ে যখন যাওয়ার পরে হলে যায় দেখবা যে ওই শিওর শর্টের কোনো প্রশ্ন আসছে ঘ নাম্বারে, আর শিওর শর্ট থেকে আসে না, ওইটা কোনো একটা লেস ইম্পর্টেন্ট থেকে আসছে, অথবা শিওর শর্টের কোশ্চেন আসছে ঘ নাম্বারে, ক খ গ ওইখান থেকে কোনো সম্পর্কই নাই, ওগুলো আসছে লেস ইম্পর্টেন্ট থেকে। তখন কই যাবে চান্দু তুমি? তখন তো তোমার বৈশা পরীক্ষা হলে একটা বাস খাইতে হবে, যারা শিওর শর্ট পড়ে আসছে, শিওর শর্টটা আসছেই, সারলে তো যা কিছু বলতে পারবো না, শিওর শর্টটা আসছে কিন্তু পুরা সেট তো আসে নাই। তাহলে A+ পাওয়ার জন্য ওই যে তুমি অতিরিক্ত শর্টকাটে লাভ দিলা, এই বাসটা যায় খাইবা তুমি পরীক্ষার হলে, আর পরীক্ষার হলে বাস খাওয়ার পরে এর পরবর্তীতে এটা নিয়ে আর কোনো কিছু করারই থাকে না। আবার অনেক সাজেশন এরকম দেয় যে সুপার সাজেশন বলে ডাক দিয়ে এসে মোটিভেশন দিয়ে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? এইগুলোর থেকে একটু দূরে থাকো, একটু নিজে পড়ো, যোগ্যতা অর্জন করো, A+ ইনশাল্লাহ আল্লাহর রহমতে হাতে চলে আসবে, আরো ভালো কিছু আসবে। এর পরবর্তীতে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো MCQ ও ক খ এর টিপস। এইটা আমাদের ভালো মতো জানতে হবে স্যার। আমরা MCQ কিভাবে পড়বো? MCQ পড়ার জন্য এবং ক খ পড়ার জন্য আমরা আমাদের টেস্ট পেপার ফলো করব, ভালো একটা টেস্ট পেপার ফলো করব। ওই টেস্ট পেপার থেকে আমরা বোর্ডের সকল ক খ, মানে বিগত সালের সকল ক খ পারি কিনা ওটাকে দেখব। এর পরবর্তীতে আমাদের রেপুটেটেড ভালো মানের কিছু কলেজ, তোমরা অনেক কলেজের নাম জানো যে এটা ভালো এবং এদেরকে শিক্ষা বোর্ড থেকে শুরু করে অনেক সাইডে এদেরকে ফলো করে, ওই কলেজগুলোর ক খ এর প্রশ্নগুলো আমরা পড়ে ফেলবো। আনুমানিক প্রায় 15 থেকে 20টা ভালো মানের কলেজের ক খ তুমি ফলো করবা, ম্যাক্সিমাম বোর্ডের সাথে মিলে যাবে, তাও যেগুলো নতুন আসবে ওগুলো আয়ত্ত রাখতে হবে, ঠিক আছে? তাহলে এইটা ফলো করব। একইভাবে MCQ এর জন্য আমরা এই প্যাটার্নটাই ফলো করব। টেস্ট পেপার থেকে আমরা বোর্ডের প্রশ্নটা শেষ করব, বোর্ড ভিত্তিক যত MCQ আছে সুন্দর করে শেষ করব, আয়ত্ত করব, এবং পরবর্তীতে আমাদের ভালো মানের কিছু কলেজের আমরা প্রশ্ন অবশ্যই সেখান থেকে দেখব, ঠিক আছে? দেখে আয়ত্ত করব। এবার কথা হলো, তুমি যতই এই যে প্রিপারেশনটা বললাম, যতই এটা নেও না কেন, হাতে গোনা 2টা অথবা 3টা MCQ এবং 1-2টা ক খ তুমি দেখতেছো যে পারবা না পরীক্ষার হলে। এখন কেন এটা? তার কারণটা হলো তুমি কিন্তু একটা কাজ করো নাই এতদিন, সেটা হলো বোর্ড বই পড়ো নাই, ঠিক আছে? এই কাজটা মাথায় দেখো যে আমি একটা বই, মানে তোমার একটা বই আছে বোর্ড বই, তুমি জীবনে এটা ধরোই নাই, এটা তোমার একটা বড় ভুল ছিল। তুমি যদি 90-র উপরে পাইতে চাও, 90-এর উপরে, তাহলে তোমাকে বোর্ড বইটা রিডিং করতে হবে, একটু কষ্ট করে হাইলাইটার দিয়ে মার্ক করে করে দেখতে হবে যে কিছু জিনিস ওইখান থেকে আমাদের প্রতি বছরই 1-2টা টুকটাক জিনিস এখান থেকে আমাদের প্রশ্নে নিয়ে চলে আসে। তাহলে এটা হলো একটা টপ সিক্রেট, আমাদের বোর্ড বইটা পড়তে হবে যদি হাতে সময় থাকে। তাহলে এই হলো আমাদের MCQর জন্য ভালো ব্যাপার। একটু কষ্ট করে সবার আগে অবশ্যই যে কোনো অধ্যায়ের বেসিক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তাহলে কিন্তু এই জিনিসগুলো আসলে কোনো কিছুই না, ঠিক আছে? আগে বেসিক, তারপরে আমাদের বোর্ড, তারপরে কিছু রেপুটেটেড কলেজ এবং আমাদের বোর্ড বইটা আমাদের পড়তে হবে। এইবার ফাইনালি আমি 2টা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো
যারা এতদিন কিচ্ছু পড়ো নাই, ঠিক আছে, শুধুমাত্র যে স্যার আমি শুধু পাস করতে চাই, আমি ভালোভাবে পাস করবো কিভাবে, তোমাদের এই ভালোভাবে পাস মানে আমি ধরে নিলাম 50 থেকে 60% মার্ক। বেশি মনে হইতেছে? কোনো ব্যাপারই না রে ভাই। হাতে যদি মোটামুটি একটু সময় থাকে তাহলে তুমি এটা নিতে পারবা। আর যদি তুমি এই ভিডিওটা একবার অনেক আগে দেখতেছো, পরীক্ষার এখন অনেকদিন বাকি মোটামুটি, তাহলে তুমি A+ এর প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে। 70 থেকে A+ মানে 80 ইনশাল্লাহ এর ভিতরে তোমার ভালো একটা মার্কেট প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। আমি শর্টকাট বলে দিচ্ছি, তাহলে তাদের জন্য আমি শর্টকাট বলে দিচ্ছি, আর সাথে আমি আমার ফ্রি কোর্সের ডিটেলটা, এই জিনিসটাও, এই দুইটা জিনিস একসাথে তোমাকে সুন্দর করে বলে দিচ্ছি। তাহলে সলিড কথায় আমার 65 পর্যন্ত মার্ক সহজে টানার জন্য যেটা করতে হবে সেটা হলো, সবার আগে আমাদের যে অধ্যায়টা খাইতে হবে যে কোনো মূল্যে, সেটা হলো 3.1। এই 3.1 আমাকে অবশ্যই পারদর্শী হইতে হবে, এটা তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্টই হও না কেন, এটা মাস্ট। এর পরবর্তীতে আমরা সব থেকে ভালোভাবে প্রিপারেশন নিব হলো অধ্যায় 4, অধ্যায় 1 এবং অধ্যায় 6। এই 4টা অধ্যায় হলো বইয়ের সবচাইতে সহজ অধ্যায়ের ভিতরে পড়ে। কথা বুঝে আসছে? যদি তুমি এই 4টা অধ্যায় সম্পর্কে ভালো প্রিপারেশন নিতে পারো, যেহেতু এতটাই সহজ, তুমি যদি একটু মোটামুটি একটু হাতে সময় থাকে, একটা ভালো প্রিপারেশন যদি নিতে পারো, তাহলে তুমি কিন্তু পরীক্ষায় অনায়াসে 4টা সেট প্রশ্ন পাচ্ছ। আর পরীক্ষা যদি প্রশ্ন সহজ করে দেখা যায় এর ভিতরে কোনটা থেকে 2টা সেট প্রশ্ন চলে আসছে, তাহলে তুমি কিন্তু 5টা সেট কমন পেয়ে গেছো। তাহলে চিন্তার কি আছে? এখন কত হলো, কয়দিন সময় লাগবে স্যার এগুলো পড়তে? এগুলো পড়তে আমারই সময় লাগবে না রে ভাই। তার কারণটা হলো অধ্যায় 1 সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমার প্লেলিস্টে, ফ্রি প্লেলিস্টে, আমার ইউটিউবের ফ্রি প্লেলিস্টে গেলে তুমি এখানে সর্বোচ্চ পরিমাণ পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপর নিজে থেকে একটু পড়তে হবে টুকটাক। 3.1 তো আমি অঢেল পরিমাণ দিচ্ছি, একবারে ঢেলে দিচ্ছি, ঠিক আছে। তো এইটা তোমার ওইখানে দেওয়া আছে, তুমি নিজের মতো করে পড়তে পারবা। এইটা তুমি একদিনে শেষ করতে পারবা। 3.1 তুমি চাইলে 2 দিন 3 দিনের ভিতরে শেষ করতে পারবা। আবার তুমি যদি জিদ নিয়ে বসো যে 2 দিনে শেষ করতে পারো, সমস্যা নেই। সকল ক্লাস টপিক বাই টপিক তোমাকে ফ্রিতে প্রিমিয়াম লেভেলের ক্লাস দেওয়া আছে ওইখানে, টপিক বাই টপিক ক্লাসের নাম্বার সহ বসে বসে নোট করবা, পড়বা, ইজিলি শেষ করতে পারবা। তুমি এই বিষয়টা একটু বলতেছি, আমাদের ফ্রি কোর্স যেটা, এই ফ্রি কোর্স হলো এগুলো দেওয়া আছে সর্বোচ্চ পরিমাণ ইউটিউবে একবারে ফ্রিতে দেওয়া আছে হলো এই জিনিসগুলো, ঠিক আছে। তোমাদের সবার কথা চিন্তা করে তোমরা সবাই যাতে এইচএসসি আইসিটি ভয়কে জয় করতে পারো। আর এই যে জটিল 3টা অধ্যায় আছে 4, 5, 6, এগুলো আমাদের পেইড কোর্সের অন্তর্ভুক্ত। তবে একবারে সহজে তুমি এই কোর্সগুলো নিতে পারো, একবারে স্বল্প মূল্যে নিতে পারো। ওইটার সকল নিয়ম এখানে হোয়াটসঅ্যাপ করলে তুমি জানতে পারবা। স্বল্প মূল্যে তুমি প্রিপারেশন নিতে চাইলে এই অধ্যায়গুলো তুমি নিতে পারো, ঠিক আছে। এবং একবারে ওইখানেও তুমি সকল ক্লাস তোমার জন্য বিশেষভাবে রেকর্ডেড আকারে আমি কোর্সগুলো তৈরি করছি। তুমি একইভাবে সকল ক্লাস একসাথে এখানে পেয়ে যাবা ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে, যদি আমার পেইড কোর্সে কানেক্ট হও। দেন তুমি চাইলে ওইখানেও একবারে জিদ নিয়ে বসলে 2 দিনে তুমি অধ্যায় 4, 3 দিনে অধ্যায় 4 শেষ করতে পারলা, আবার 2-3 দিনে তুমি অধ্যায় 6 শেষ করতে পারবা। এবং আমরা পরীক্ষা লিখবো কিভাবে, সবার আগে এটার অ্যান্সার করব, তারপরে আমরা এটার অ্যান্সার করব, ঠিক আছে, তারপরে আমরা এটার অ্যান্সার করব, তারপরে আমরা বিস্তারিত মানে ব্যাখ্যামূলকের দিকে যাব, এখানে এটার অ্যান্সার করব। ইনশাআল্লাহ তুমি 4টা অ্যান্সার করতেছো। তাহলে এবার একটা মজার ট্রিক বলে দিই, যে আমার পরীক্ষায় 4টা প্রশ্নের ব্যবস্থা হয়ে গেল। যদি লাক ভালো থাকে তাহলে আমার 5 নম্বর প্রশ্ন এখান থেকে চলে আসতে পারে। যদি না আসে তাহলে ওইটা আমি কিভাবে বের করব, সেটা বের করার সহজ রাস্তা হলো, তুমি চাইলে এখন অধ্যায় 3.2টাও পড়তে পারো। এগুলো যদি শেষ করতে পারো, পরবর্তীতে এই অধ্যায় 3.2 প্লেলিস্ট আমি দিয়ে রাখছি আমার ফ্রিতে, আমার ফ্রি প্লেলিস্টে দেওয়া আছে ইউটিউবে। প্লেলিস্টগুলো দেখো, তোমাকে সুন্দর করে সাজায় দিচ্ছে, একবারে দারুণভাবে এই প্লেলিস্টগুলো তোমাদের জন্য সাজানো আছে এবং লক্ষ লক্ষ স্টুডেন্ট এখান থেকে উপকৃত হয়েছে। তুমি সেগুলো কমেন্ট পড়লে বুঝতে পারবা, ঠিক আছে। তো এখন কথা হলো, এটা তুমি পড়তে পারো। আর যদি এটা তুমি পড়তে না চাও যে স্যার অনেকগুলো ক্লাস আমি পারবো না, তাহলে একটা রিস্ক নিতে পারো। সেটা হলো অধ্যায় 2 এর যে মেইন টপিকগুলো আছে সেগুলোর ক্লাস আমি দিয়ে রাখছি। ওই মেইন টপিকের ক্লাসগুলো পড়তে পারো, অল্প সময় লাগবে, যেহেতু মেইন টপিক অল্প কয়েকটা ক্লাস আমি তোমার জন্য একবার মেইন টপিকগুলো বাইর করে রাখছি, সেগুলো দেখতে পারো। ওইখান থেকে আসলে তুমি নিজের মতো করে বানায় না, অবশ্যই গাঠনিক লেখালেখি ওটা দিতে পারবা, ঠিক আছে। এবং ওইটা পড়তে সর্বোচ্চ একদিনেই তুমি পারবা। আর 5, তোমরা যারা একবারেই কিচ্ছু পড়ো না তাদের জন্য 5টা আসলে আমি রেফার করবো না। তোমরা তখন এই 2 এর একটু ইম্পর্টেন্ট টপিকগুলো, টপোলজি থেকে শুরু করে ক্লাউড কম্পিউটিং, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো একটু ভালো মতো আয়ত্ত করলে তুমি দেখা যায় যে 4টা সলিড কোশ্চেন দিয়ে 5টা পর্যন্ত কাছাকাছি যাইতে পারতেছো, ঠিক আছে, বা 5টা দিয়েই ফেলতে পারবে ইনশাআল্লাহ। এখন সব থেকে বড় যে প্রবলেমটা আমার স্টুডেন্টগুলোর হয় সেটা হলো, যারা শর্টকাটে পাস করার জন্য আসছে, শুধু পাস করতে চাও, তারা এমসিকিউতে যায় একটা বড় ধাক্কা খায়। কেন? কারণ এমসিকিউতে তো আর শর্টকাট নাই, এখানে তো সকল অধ্যায় থেকে এমসিকিউ আসবে, সেটা আমাদের পারতে হবে। তাহলে এইটার পাস করার যে ব্যাপারটা সেটা কিভাবে? এমসিকিউতে আমি যদি এই 4টা অধ্যায় ভালোভাবে শিখি, মানে তুমি যদি শিখো, তোমার কথাই বলতেছি, 4টা অধ্যায় ভালোভাবে শিখো, তাহলে তুমি আশা করা যায় যে তোমার 12 থেকে, জাস্ট আমাদের মানে অভিজ্ঞতা থেকে 12 থেকে 14টা, জাস্ট কথার কথা, এই পরিমাণ এমসিকিউ তোমার কমন পড়ে যাওয়ার কথা, ঠিক আছে। এই 4টা অধ্যায় থেকে 12 থেকে 14টার মতো কমন পড়ে যাওয়ার কথা। যদি লাক ভালো হয় তাহলে বেশি আসতে পারে,
লাখ একটু খারাপ হলে যেটা একটু কম হতে পারে। তাহলে তুমি একটা জিনিস দেখো যে তুমি 12 থেকে 14টার মতো এমসিকিউ পেয়ে গেছো, যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে পাস মার্ক তোলা কিন্তু সহজ, একবারে আলাদা করে এখানে কঠিন কিছু মনে হচ্ছে না। এর পরবর্তীতে তুমি কি করতে পারো, তুমি বিশেষ এমসিকিউ যেগুলো আছে খুব বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো অধ্যায় 2 এর জন্য একটু দেখতে পারো, আমার প্লেলিস্টও আছে তুমি দেখতে পারো, অথবা একটু মোটামুটি আইডিয়া নিয়ে তুমি টেস্ট পেপারগুলো থেকে বোর্ড এবং তোমার কলেজে আসাগুলো দেখতে পারো, যাতে এর থেকেও একটু বেশি পাও, কমন পাও। এর পরবর্তীতে তুমি 3.2 এটা একটু কঠিন লাগবে, যদি একবারে পড়তে না চাও তাহলে এটা আসলে দেখে শেখাটা টাফ হয়ে যাবে, তাও তুমি একটু বেসিকগুলো দেখতে পারো, ঠিক আছে। এরপর অধ্যায় 5 নিয়ে একটা সুখবর দিই তোমাকে, সেটা হলো যে স্যার আমি তো অধ্যায় 5টা পড়লাম না, আমি তো শর্টকাটে পাস করায় মানে পাস করতে আসছি, আমি তো এটা পড়ি নাই, এটা সম্পর্কে কিছুই জানি না, তাহলে এটা এমসিকিউটা কি করব। তো এই ধরনের স্টুডেন্ট যারা আছো যে অধ্যায় 5 কখনো পড়ো নাই এবং পড়ার চিন্তাও নাই, তারা যাতে অন্তত এমসিকিউটা ভালো মতো অ্যান্সার করতে পারো, সর্বোচ্চ পরিমাণ মার্কটা যাতে এমসিকিউ থেকে নিয়ে আসতে পারো, এই জন্য তোমাকে একটা ক্লাসে যতটুকু দেওয়া যায় সর্বোচ্চ এমসিকিউ এর ট্রিক শুধু, ঠিক আছে, ওইটা আমি তোমাকে একটা ক্লাসে দিয়ে রাখছি এবং ওইটা আমি আমার ফ্রি প্লেলিস্টের ভিতরেই রাখছি, ওখান থেকে তুমি দেখতে পারো যে যারা কিচ্ছু পারো না তাদের জন্য অধ্যায় 5-এর এমসিকিউ ট্রিক, এই ক্লাসটা সুন্দরভাবে দেখতে পারো এবং ওইটা দেখলেও তুমি কিন্তু অধ্যায় 5-এর ম্যাক্সিমাম এমসিকিউ অ্যান্সার করার তোমার রাস্তা চলে আসবে। একটা ক্লাস একটু কষ্ট করে দেখলে, খাতায় নোট করলে কিন্তু তুমি আরো আগায় গেলা। তাহলে তুমি এমনি 12 থেকে 14টা পারতেছো, ঠিক আছে, আল্লাহর রহমতে তুমি যদি এই 4টা অধ্যায় ভালো মতো খাও, ঠিক আছে, দেন অধ্যায় 2 সম্পর্কে একটু বেসিক যে এমসিকিউ আছে ওগুলো আমার প্লেলিস্ট থেকে দেখতে পারো, অথবা নিজে একটু আয়ত্ত করলে এটা আরো বাড়লো এবং অধ্যায় 5-এর একটা ক্লাস করলে এটা আরো বেড়ে গেল। তারপরে তুমি কি করলা, বেসিকগুলো 3.2 এর একটু বেসিকগুলো দেখলা, তখন তুমি দেখতে পারতেছো যে তখন তুমি মোটামুটি ভালো পরিমাণে এমসিকিউ তোমার কমন আসতেছে, যদি তুমি একটু কষ্ট করো জাস্ট, দেন তুমি আল্লাহর রহমতে ভালোভাবে পাস করে চলে আসতেছো। কিন্তু অবশ্যই আমার গাইডলাইনটা প্রপার ফলো করতে হবে, এর ভিতরে আর কাটছাট করতে পারবে না। এইবার কথা হলো যারা ফ্রি কোর্স বারবার শুনতেছো তাদেরকে আমি দেখো 4টা কোর্সের এখানে সুন্দর ছবি দিয়ে দিছি, এই 4টা কোর্স সর্বোচ্চ পরিমাণে আমি আমাদের প্লেলিস্টে দিয়ে রাখছি এবং এখানে এখনো অনেক টপিকের সংযোজন আমি করতেছি, বোর্ড সলভের সংযোজন আমি করতেছি। তো তোমরা এগুলো সর্বোচ্চ পড়ে আরেকটু নিজে থেকে একটু প্রিপারেশন নিতে হবে, এখানে কিছু জিনিস টুকটাক কিছু ব্যাপার যেগুলো নিজে পড়লে পারা যায় ওগুলো নাই, ওগুলো একটু কষ্ট করে নিজে থেকে পড়তে হবে, টুকটাক বিষয় সেটা সবার জন্য হয়ে যাচ্ছে, তোমাদের জন্য হয়ে যাবে, আশা করি সমস্যা হবে না। আর বাকি যে 3টা অধ্যায়, আমাদের অধ্যায় 4, 5, 6 এটা আমাদের পেইড কোর্সের অন্তর্গত, খুব স্বল্প দামে কোর্সগুলো তোমরা নিতে পারো যদি চাও, এবং আমাদের কম্বো অফারের ব্যবস্থা আছে, তুমি এইগুলো দেখতে পারো। এইখানে এই কোর্সগুলো পেইড কোর্সগুলো যেগুলো, এইখানেও তুমি সকল ক্লাস একসাথে পেয়ে যাবে, তোমার জন্য বিশেষভাবে কমপ্লিট রেকর্ডেড ভাবে কোর্সগুলো তৈরি করা হয়েছে, বিশেষভাবে বলতে সকল কিছু বোর্ড সিলেবাসের আদলে সকল কিছু তোমার জন্য এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হয়েছে। বিশেষ করে ওইখানে তোমাকে টপিকগুলো শেষ করার পরে বোর্ড কোশ্চেন একবারে ধরে ধরে শেখানো হয়েছে, তার পরবর্তীতে এমসিকিউ ক্লাস আছে এবং অনেক প্র্যাকটিস করানো হয়েছে, তুমি একবারে ওই সকল জটিল অধ্যায় বস হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এই ফ্রি এবং পেইড কোর্সের সাথে যারা কানেক্টেড থাকে তারা এইচএসসি আইসিটিতে সবসময় আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করে এবং তোমরাও ইনশাল্লাহ সফল হবা। তো শেষে এটাই বলতেছি যে আমার এই পুরা সাজেশন এবং গাইডলাইনটা এটা তোমার জন্য একটা দিক নির্দেশনা, তোমার বেসিক যদি স্ট্রং না থাকে, তুমি যদি ভালোভাবে প্রত্যেকটা অধ্যায় আয়ত্ত করতে না পারো, তাহলে কিন্তু মানে আয়ত্ত না থাকে তাহলে কিন্তু এই সাজেশন তোমার জন্য ভালো উপকারী হবে না। তাই আগে নিজের বেসিকটা ঠিক করো, নিজের প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে আইডিয়াটা ভালো করো, চর্চা করো এবং অবশ্যই তার সাথে আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করো, কারণ তার ইচ্ছা ছাড়া কোনো সফলতাই আসে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের উপর রহমত দান করুক এবং তোমাদের প্রত্যেককে সফলতা দান করুক, আমিন। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।